আজকে আমি আলোচনা করব গ্লুকোজ ট্রান্সপোর্টার সম্বন্ধে। আমাদের বডিতে কিছু ট্রান্সপোর্টার রয়েছে যারা কিন্তু গ্লুকোজটাকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে, কিন্তু তার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে গ্লুকোজটা আমাদের বডিতে কীভাবে আসছে। ডেফিনেটলি আমরা যে খাবার খাই সেই খাবারের মাধ্যমে গ্লুকোজটা আমাদের বডিতে আসে। এখন দেখো, সবসময় যে গ্লুকোজ ফর্মে আসবে তা তো নয়। আমরা ধরো রাইস খেলাম বা যখন আমরা আটা খাচ্ছি তখন সেখানে কিন্তু সেই যে গ্লুকোজ ফর্মে কিন্তু থাকে না, সেখানে গ্লুকোজটা কমপ্লেক্স ফর্মে থাকে। ধরে নিলাম সেখানে গ্লুকোজ জেনারেলি ধরো স্টার্চ ফর্মে থাকে, অর্থাৎ স্টার্চ যখন আমরা খাচ্ছি সেটা তারপরে ধীরে ধীরে ইন্টেস্টাইনে এসে করে ব্রেকডাউন হয়ে গ্লুকোজে কনভার্টেড হয়ে যায়। তাহলে আমাদের এই মুহূর্তে ইন্টেস্টাইনের মধ্যে কী রয়েছে? গ্লুকোজ রয়েছে ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে। কিন্তু সেই ইন্টেস্টাইনাল লুমেনটাকে এরপরে কোথায় আসতে হবে? সার্কুলেটরি সিস্টেমে আসতে হবে। এটা ধরলাম আমার সার্কুলেটরি সিস্টেম। তাহলে এখানে লুমেনের গ্লুকোজটাকে আসতে হবে সার্কুলেটরি সিস্টেম বা রক্তে। তাহলে তার মাঝখানে কি আসবে? মাঝখানে ডেফিনেটলি আমার এখানে থাকবে এন্টেরোসাইট বা ইন্টেস্টিনাল যে এপিথেলিয়াম সেটা রয়েছে। অর্থাৎ এই গ্লুকোজটাকে প্রথমে এন্টেরোসাইটে আসতে হবে এবং এন্টেরোসাইট থেকে তারপরে সেটা লুমেনে আসবে। বুঝতে পেরেছো? তাহলে যদি আমরা দেখে নিই, এই এন্টেরোসাইটের এই দিকটাকে বলা হয় এপিক্যাল সাইট, এটা, এবং এই দিকটাকে বলা হয় বেজোল্যাটারাল সাইট বা বেজোল্যাটারাল মেমব্রেন। তাহলে যখন এই গ্লুকোজটা এন্টেরোসাইটে প্রবেশ করবে, এখানে কি রয়েছে? এখানে যে ট্রান্সপোর্টার রয়েছে সেই ট্রান্সপোর্টারের নাম হচ্ছে SGLT, অর্থাৎ সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। অর্থাৎ এখানে গ্লুকোজটা কিন্তু যখন প্রবেশ করবে তার সাথে সোডিয়াম আয়নও প্রবেশ করবে, অর্থাৎ সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে এখানে প্রবেশ করবে। তাহলে এখন এখানে কী রয়েছে? এন্টেরোসাইটের মধ্যে গ্লুকোজ এসছে, বাট গ্লুকোজটাকে কোথায় আসতে হবে? লুমেনের মধ্যে। এই লুমেনের মধ্যে যে ট্রান্সপোর্টারটা রয়েছে তার নাম হলো গ্লুট ট্রান্সপোর্টার। কোন টাইপ? গ্লুটের 2, অর্থাৎ গ্লুটের বিভিন্ন টাইপস রয়েছে। তা আদার্স টাইপসগুলো কোথায় কোথায় রয়েছে সেটা আমরা জানবো। তাহলে এই মুহূর্তে গ্লুট 2 ট্রান্সপোর্টারের মাধ্যমে এই গ্লুকোজটা কোথায় চলে এসেছে? সার্কুলেটরি সিস্টেমে। এখন গ্লুকোজটা কোথায় রয়েছে? ব্লাডে রয়েছে। এরপরে কী হবে? গ্লুকোজটা তো ব্লাডে থাকলে হবে না, সেখান থেকে প্রত্যেকটা অর্গানে যেতে হবে। তাহলে প্রথমে চলে আসে দেখবো আমরা ব্রেনের ক্ষেত্রে। ব্রেনের ক্ষেত্রে যেটা থাকে গ্লুকোজ ট্রান্সপোর্টার, তার নাম হলো গ্লুট 1, অর্থাৎ এই গ্লুকোজটা গ্লুট 1 ট্রান্সপোর্টারের মাধ্যমে ব্রেনে প্রবেশ করবে। প্লাসেন্টার ক্ষেত্রে যেটা থাকে ট্রান্সপোর্টার, গ্লুকোজ ট্রান্সপোর্টার, তার নামও গ্লুট 1, এবং আরবিসির ক্ষেত্রে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে তার নামও গ্লুট 1। তাহলে গ্লুট 1 ট্রান্সপোর্টার কোথায় থাকে সেটা আমরা জেনে নিলাম, অর্থাৎ এই ট্রান্সপোর্টারের মাধ্যমে ব্লাডের গ্লুকোজটা এই সব অর্গানগুলোতে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? এরপরে যে আমরা গ্লুট 2 কোথায় থাকে একটা তো জেনে গেলাম, যে এন্টেরোসাইটের কোন সাইডে? বেজোল্যাটারাল মেমব্রেনে। এপিক্যাল সাইডে কিন্তু SGLT ট্রান্সপোর্টার থাকে। এটা কনফিউশন, এটা অবশ্যই মনে রাখবে। SGLT বেসিক্যালি দিস ইজ এ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভগুলোকেই সেটা আমি ফিজিওলজিতে আলোচনা করেছি। এরপরে জানবো যে আদার যে অর্গানের মধ্যে কী কী ট্রান্সপোর্টার রয়েছে। এরপরে জানবো গ্লুট 2 আর কোথায় থাকে। এন্টেরোসাইটে জানলাম গ্লুট 2 থাকে, গ্লুট 2 আর থাকে হেপাটোসাইটে। লিভার সেলে থাকবে গ্লুট 2, যার মাধ্যমে গ্লুকোজের এন্ট্রি হবে হেপাটোসাইটের মধ্যে। এটা আমরা জানতে পারলাম। আর কোথা থেকে? বিটা সেল ও প্যাঙ্ক্রিয়াস। এখানে প্যাঙ্ক্রিয়াস তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিটা সেল রয়েছে। বিটা সেল ও প্যাঙ্ক্রিয়াস অলসো কন্টেন্ট গ্লুট 2 ট্রান্সপোর্টার। এবং কোথা থেকে? পিসিটি মানে কিডনি যে নেফ্রন থাকে, এই পিসিটিতে থাকে গ্লুট 2। তাহলে গ্লুট 1 কোথায় থাকে, গ্লুট 2 কোথায় থাকে, এটা আমরা জানতে পেরে গেলাম। এরপরে জানবো গ্লুট 3। গ্লুট 1-এ যেগুলো থাকে, যেসব অর্গানগুলোতে থাকে, সেখানে গ্লুট 3ও থাকে, অর্থাৎ এখানে থাকবে গ্লুট 3। প্লাসেন্টাতে থাকবে গ্লুট 3 এবং আরবিসিতে থাকবে গ্লুট 3। ওকে, বুঝতে পেরে গেছে? এরপরে আছে গ্লুট 4, খুব ইম্পর্টেন্ট। গ্লুট 4 থাকবে, প্রথম কথা, স্কেলিটাল মাসেল। এই যে স্কেলিটাল মাসেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে গ্লুট 4। আর কোথায়? কার্ডিয়াক মাসেল, গ্লুট 4 থাকবে। এবং এডিপোস টিস্যু, এখানে এডিপোস টিস্যু, ভুঁড়ি, ফ্যাট, ফ্যামিলি প্যাক, গ্লুট 4। অর্থাৎ এই তিনটে এরিয়াতে কী রয়েছে? গ্লুট 4 রয়েছে। এবং গ্লুট 4-এর ইম্পর্ট্যান্ট একটা ফাংশন হলো, এই গ্লুট 4 তখনই কাজ করবে যখন ইনসুলিন আসবে। উইদাউট হেল্প অফ ইনসুলিন গ্লুট 4 কিন্তু কাজ করতে পারে না। অর্থাৎ এটা হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার। অর্থাৎ সার্কুলেটরি সিস্টেমে যখন ইনসুলিন থাকবে, ইনসুলিন কিন্তু এই গ্লুকোজটাকে হেল্প করবে। এই যে বললাম যেখানে গ্লুট 4 রয়েছে, এই গ্লুট 4-এর মাধ্যমে স্কেলিটাল মাসেল, এডিপোস টিস্যু এবং কার্ডিয়াক মাসেলের মধ্যে এন্ট্রি করতে হেল্প করবে ইনসুলিন। অর্থাৎ ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে কী হয়? ইনসুলিনের অ্যামাউন্ট কমে যায়। ইনসুলিনের অ্যামাউন্ট যদি কমে যায়, তাহলে গ্লুকোজ কি? স্কেলিটাল মাসেল, এডিপোস টিস্যু এবং কার্ডিয়াক মাসেলে কিন্তু গ্লুকোজের এন্ট্রি হবে না। তাহলে ডেফিনেটলি গ্লুকোজটা কোথায় থাকবে? সার্কুলেটরি সিস্টেমেই থেকে যাবে। আর সার্কুলেটরি সিস্টেমে গ্লুকোজ থাকলে সেটাই কি বলা? হাইপারগ্লাইসেমিয়া। ওই জন্য ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে কী হয়? রোগীর যখন আমরা ব্লাড টেস্ট করি, ব্লাডে কিন্তু সুগারের অ্যামাউন্ট বা গ্লুকোজের অ্যামাউন্ট অনেক হাই থাকে, কারণ ইনসুলিন নেই। ইনসুলিন না থাকলে কী হবে? গ্লুট 4 ট্রান্সপোর্টার কাজ করবে না,
গ্লুকোজের এন্ট্রি হবে না, গ্লুকোজ সার্কুলেটরি সিস্টেমেই থেকে যায়। এবং এই গ্লুট4 একটা মজার ব্যাপার হচ্ছে গ্লুট4 আরেকটা মাধ্যমেও কাজ করে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করলে গ্লুট4 কিন্তু স্টিমুলেটেড হয়, অর্থাৎ ইনসুলিন যে কাজটা করে সেই কাজটা এক্সারসাইজও করে। ওই জন্য দেখবে ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে বলা হয় রেগুলার এক্সারসাইজ করতে, কারণ ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে এমনিতেই ইনসুলিন অ্যামাউন্ট কম থাকে, এবং সেক্ষেত্রে সে যদি এক্সারসাইজ করে, এক্সারসাইজ হেল্প টু ওপেন দিস গ্লুট4 ট্রান্সপোর্টার। তাহলে কি হবে, এক্সারসাইজ করলে গ্লুকোজের এন্ট্রি স্কেলিটাল মাসেলে, এডিপোস টিস্যুতে এবং কার্ডিয়াক মাসেলে হবে। তাহলে কি হবে, ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্টটা কমাতে হেল্প করবে এক্সারসাইজ। তাহলে এই কনসেপ্টটা জানলে এরপরে জানবো গ্লুট5 কোথায় থাকে। গ্লুট5 থাকে ইন্টেস্টাইনে, যেটা ফ্রুক্টোজের অ্যাবজর্পশনে হেল্প করে। ওকে, এরপরে লাস্টে জানবো কিছু কিছু টিস্যু রয়েছে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসুলিন। তার মধ্যে রয়েছে লেন্স দ্যাট ইজ নট ডিপেন্ড অফ ইনসুলিন। তার ফলে কী হবে, যখনই সুগারের কোনো পেশেন্ট থাকবে যার ব্লাড সুগার অনেক হাই বা ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্ট অনেকটা হাই, সেই গ্লুকোজ কী হবে, এই লেন্সের মধ্যে প্রবেশ করবে এবং ধীরে ধীরে কী হয়, এই লেন্সের যে গ্লুকোজ এন্ট্রি নিল সেই গ্লুকোজটা সরবিটলে কনভার্টেড হয়, এবং সরবিটল যদি এক্সেস অ্যামাউন্ট থাকে দ্যাট কজেস ক্যাটারাক্ট অফ দ্যাট লেন্স। আর কি হয়, ওই গ্লুকোজটা যেমন ভাস্কুলার যে এন্ডোথেলিয়াম রয়েছে, ভাস্কুলার এন্ডোথেলিয়ামে এন্ট্রি নেয় এবং এন্ডোথেলিয়ামে ড্যামেজ করে, অর্থাৎ মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার একটা কমপ্লিকেশন তৈরি করে। এবং তার সাথে ব্রেনের গ্লুকোজ আপটেকটা ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়। তাহলে যদি ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে গ্লুকোজের অ্যামাউন্ট অনেক হাই থাকে, তাহলে গ্লুকোজটা ডেফিনেটলি ব্রেনে প্রবেশ করবে বা আদার যে নার্ভ সেল রয়েছে সেখানে এন্ট্রি নেবে, তাহলে ডেফিনেটলি ইট কজেস নিউরোপ্যাথি অ্যান্ড নেফ্রোপ্যাথি। তাহলে আমরা কী কী জানলাম, গ্লুকোজ ট্রান্সপোর্টার সম্বন্ধে জানলাম, এবং তার সাথে এসজিএলটির কনসেপ্টটা জানলাম, এবং তার সাথে জানলাম কেন ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের ক্ষেত্রে তাদেরকে বলা হয় যে রেগুলার এক্সারসাইজ করার জন্য। ওকে, চলো, থ্যাংক ইউ।